মাননীয় সভাপতি অ্যাডভোকেট আলহাজ হাবিব মজুমদার সাহেব, অনুষ্ঠানের মাননীয় বিশেষ অতিথি অধ্যাপক জাহানারা বেগম, আজকে এই অনুষ্ঠানে যারা বসে আছেন, জনাব এস.এম. ইকবাল সাহেব, উনি আমার সম্পর্কে চাচা হন, জনাব আবু সালেহ সাহেব, সৈয়দ ডক্টর হাবিবুর রহমান সাহেব, প্রফেসর আব্দুল হাবিব সাহেব এবং আসসালামু আলাইকুম। আমার জন্য খুবই দুর্লভ ব্যাপার আমার সম্পর্কে বলা, কারণ আমি ওনার একমাত্র পুত্র। তাও আমি দু চারটি কথা বলবো। আমার নানা ছিলেন যে অবিভক্ত বাংলার মুসলমান মেয়র কলকাতা কর্পোরেশনে, এবং ৩৫ বছর ছিলেন উনি কলকাতা লোকসভার সদস্য এবং বৃহত্তরীয় নেতা। তার আগে ১৭ বছর ছিলেন এমএলসি। আর আমার দাদা ছিলেন অবিভক্ত বাংলার কৃষি, শিক্ষা, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী। ওনার মন্ত্রী হওয়ার পিছনে একটি কারণ আছে। সে সময় এমন একটি পর্যায়ে চলে গিয়েছিল যে কোনো দল সংখ্যাগরিষ্ঠ ছিল না যে তারা মন্ত্রিসভা গঠন করবে। মুসলিম লীগ, কংগ্রেস, নেতাজি সুভাষ বোসের পার্টি, কমিউনিস্ট পার্টি এবং হিন্দু মহাসভা, কৃষক শ্রমিক দল, যেটা মুসলিম লীগ থেকে বের হয়ে শেরে বাংলার নেতৃত্বে হয়েছিল। তো কিছুতেই আপনার মন্ত্রিসভা গঠন হচ্ছিল, এবং মন্ত্রিসভা যাতে গঠন না হয়, এখানে শেরে বাংলার প্রধানমন্ত্রী, তখন প্রধানমন্ত্রী বলা হতো অবিভক্ত বাংলায়, প্রধানমন্ত্রী যাতে উনি হতে না পারেন তার জন্য সবাই উঠে পড়ে লাগলেন। তখন আপনার প্রধানমন্ত্রী হওয়ার জন্য যারা চেষ্টা চালাচ্ছিলেন তার ভিতরে ছিলেন শ্রদ্ধেয় হোসেন সরদি সাহেব, শ্যামাপ্রসাদ এবং শের বাংলা ফজলুল হক। তখন আপনার আমার দাদাকে ডেকে, দাদা এবং নানা দুজনকে ডেকে শেরে বাংলা উনি বললেন যে তোমাদের সাথে শ্যামাপ্রসাদের ভালো সম্পর্ক, তোমরা একটু বুঝাবো না। তো আমার দাদা এবং নানা দুজনে গেলেন, সাথে আরো কয়েকজন ছিলেন, কিরণ শঙ্কর রায় মিনিস্টার, তারপরে আপনার আব্দুল লতিফ বিশ্বাস, আরো প্রমুখ কয়েকজন শ্যামাপ্রসাদের বাসায় গেলেন। শ্যামাপ্রসাদের বাসায় যাওয়ার পরে আমার দাদা, বিশেষ করে উনি অগ্রণী ভূমিকা নেন এবং তাকে মন্ত্রী হওয়ার জন্য বলেন। কিন্তু শ্যামাপ্রসাদ তো প্রধানমন্ত্রীর ক্যান্ডিডেট, উনি কেন মন্ত্রিসভায় শেরে বাংলার প্রধানমন্ত্রী এবং উনি মন্ত্রী হবেন, এটা অন্য সবাই তাকে বুঝিয়েছিলেন, না আপনি তো প্রধানমন্ত্রী হবেন। তখন আমার দাদা বললেন যে আপনি যদি এই ডেমোক্রেসি না থাকে, তখন আপনার প্রথম কিন্তু এই চালু হয়েছিল অবিভক্ত বাংলায়, এর বাইরে আপনার ভারতে কিন্তু আর কোথাও এরকম মন্ত্রিসভা হতো না। এবং তখন ছিল অবিভক্ত বাংলা বলতে বর্তমান বাংলাদেশ, পশ্চিম বাংলা, আসাম, বিহার, উড়িষ্যা, মেঘালয়, ত্রিপুরা, সমস্ত মণিপুর, সমস্ত কিছু নিয়ে ছিল অবিভক্ত বাংলা।
বিশাল। তখন আমার দাদা বললেন যে আপনি রাজি হন এবং আপনার যে মন্ত্রণালয় আপনি চান আপনাকে সেই মন্ত্রণালয় দেওয়া হবে, এবং আপনার যদি কাজে কোনো অসুবিধা হয় তাহলে আপনি পদত্যাগ করবেন এবং এই ভ্যাকুয়াম হতে দিয়েন না। ভ্যাকুয়াম হলে একবার ব্রিটিশ রাজ যদি এটাকে আপনার ডিসলভ করে দেয় তাহলে এই লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর থাকবে না বাংলায়। তখন উনি এর গুরুত্ব উপলব্ধি করলেন এবং উনি রাজি হলেন। এটা হলো শ্যামা হক মন্ত্রিসভা। এই শ্যামা হক মন্ত্রিসভা যখন হলো, প্রথমে শেরে বাংলা কিন্তু বরিশালে এসেছিলেন। শেরে বাংলা বরিশালে আসার পর আমার চাচা বলেছেন যে আমার বাপকে বলা হয়েছিল যে হিন্দুদের দালালি চলবে না, বিরাট প্রসেশন নিয়েছিল এখানে। আর হক সাহেবকে এই স্টিমার ঘাটে জুতা ছড়ে মেরেছিল বরিশালের লোক, যে হিন্দুদের দালালি করছে। শ্যামা প্রসাদকে মন্ত্রী বানিয়েছে। তখন হক সাহেব প্রধানমন্ত্রী। আমাদের বাড়িতে দোতলায় দেখবেন, সামনে দোতলায় কাচের আপনার দরজা করে কাচের, ওই জন্য ঢিল মেরে কাজ ভেঙে ফেলেছিল। তখন আপনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এরা যারা এই আন্দোলনটি করছে, কিন্তু হক সাহেবের একদম ভারত ছিল, আমার দাদার ভারত ছিল, কাউকে কিছু বলবে না। এরা করছে, এরা করবে, এরা তরুণ, তারুণের রক্ত বইছে তাদের ঠিক হয়ে যাবে। আমার বরিশালের ছেলে এরা। তখন তাদেরকে নিয়ে এক স্কুলের মাঠে একসাথে রাখলো যারা এই আন্দোলন করছিলেন, রেখে আবার খোঁজ নিয়েছেন হক সাহেব দাদা, তাদের খাবার পাঠানো হয়েছে। এক স্কুলে পাঠিয়ে তারা সকালবেলায়, দুপুরবেলায়, সন্ধ্যাবেলায় খেয়েছেন। ওনার হক সাহেব চলে গেছেন এবং তাদেরকে ছেড়ে সবাই ছেড়ে দিয়ে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। সে সময় কোনো যে তারা প্রতিবাদ করেছে, তারা ভিড় ছুড়ে মেরেছে, জুতা ছুড়ে মেরেছে প্রধানমন্ত্রী, বাংলার প্রধানমন্ত্রী, বাংলার বাস শেরে বাংলা, তাকে তাই বলে তো তাদেরকে গুলি চালায় নাই, তাদেরকে অ্যারেস্ট করে নাই, তাদেরকে তো লাঞ্ছিত করে নাই, নির্যাতিত করে নাই, তাদেরকে তো কোনো রকম অপমান করে নাই। তাদেরকে নিয়ে ভদ্রভাবে এক জায়গায় বসিয়ে রেখেছে এবং পরে ওরা চলে যাওয়ার পরে ছেড়ে দিয়েছে। আরেকটি কথা বলি যে আমার দাদা যখন এসছেন, আমাদের বরিশাল জিলা স্কুলে একটা বিরাট একটা আমাদের ছিল, হলরুম ছিল। এটা একটি ঐতিহাসিক ভবন ছিল। এই ঐতিহাসিক ভবনটা হাওয়া হয়ে গেছে। আমরা জানি না, আমরা তখন প্রতিবাদ করতে পারি নাই। কেন করতে পারিনি তার উত্তর আমি দিতে পারি না, আমি দিতে পারছি না, আমি দিতে পারবো না। তবে বড় কষ্ট হয় সামনে দিয়ে গেলে, কারণ এটি ছিল দরবার হল। এটি একটি ঐতিহাসিক ভবন। ওইখানে সব বড় বড় অনুষ্ঠান, গভর্নর জেনারেল আসলে, প্রধানমন্ত্রী আসলে, ওইখানেই অনুষ্ঠান। আমার দাদা ওইখানে অনুষ্ঠান করছেন, আমার বাবা ওইখানে গেছে, তাকে পুলিশ আটকিয়েছে, তাকে ভিতরে ঢুকতে দেয় না। কিন্তু সে কিন্তু করে না যে আমার বাবার অনুষ্ঠানই তো হচ্ছে, আমি ঢুকতে পারবো না কেন, আর পাশে বসে থাকবো, সেটা কিন্তু উনি বলার সাহসও ছিল না এবং সেই শিক্ষাও উনি পাননি। উনি আমাকে শুধু একটি কথা বলতে যে কার্সে কস্ট নো প্রাইস, সুতরাং যেখানে তোমার পয়সা খরচ হবে না তুমি ভদ্র ব্যবহার কেন করবে না। তো এখানে আমার আব্বা সেই অবহেলিত বাংলায় উনি যেভাবে জীবনযাপন করেছেন, আবার ঠিক সেই লোকটি তার ড্রাইভারের সাথে যেভাবে চলাফেরা করতেন, কোনো সময় আমার বন্ধুদের সাথে উনি কাঁধে হাত দিয়ে চলতেন। আপনারা যারা চেনেন জানেন, এখানে কাঁধে হাত দিয়ে উনি কথা বলতেন, করতেন। কোনো সময় কোনো দূরত্ব সৃষ্টি করতেন না কারোর সাথে, আমার বন্ধুদের সাথে, আমার সহকর্মীদের সাথে। আমার বরিশাল তো ছিল নারীর প্রাণ। কলকাতায় আমার দাদার 3টি বাড়ি ছিল। একটি ছিল ঝাউতলায়, সেটা একটা ফুজলাতের পাশে বাক্সার কাছে, আর একটা ছিল রিভেন স্ট্রিটে, আর একটা ছিল বৌবাজার। এটা পিসি চন্দ্রের দোকান, বিখ্যাত পিসি চন্দ্রের বিরাট দোকান।
ওইখানে আমার বাবার একটি হোটেল ছিল, হোটেল পলাশী। সেই হোটেলে থাকতো হেমন্ত মুখার্জি, আপনার তারাশঙ্কর, আপনার বেদারুদ্দিন সাহেব, জসিমুদ্দিন সাহেব, আব্বাসুদ্দিন, এটা সবাই থাকতেন ওই হোটেলে, মানে মাসের পর মাস। তাদের থাকার জায়গা ছিল না, ওইটি ছিল ঠিকানা। তো দেশ বিভাগের পরে আমার দাদাকে কয়েকজন বলেছিলেন যে আপনি ঢাকায় আপনি ঢাকায় বাড়িটা কেনেন। আমার দাদা বলেছিলাম ঢাকায় কিনবো কেন, ঢাকাও জেলা, বরিশালও জেলা, আমি আমার মাতৃভূমিতে আমি ওইখানে থাকবো, আমি ওইখানেই ফিরে যাব। তখন ঢাকার আপনার এলিফ্যান্ট রোডের বাটার একটা সিগন্যাল আছে, বাটার দোকান আছে বলে ওটা বাটার সিগন্যাল বলে এলিফ্যান্ট রোডে। ওই বাটার সিগন্যাল থেকে একদম ওই পিজি হসপিটাল পর্যন্ত তারা একটু অফার দেয়, আপনি আপনার একটি বাড়ি দিলে আমরা এখানে আপনার এই জমিগুলো সব এগুলো ওই নববাড়ির জমি আর কি। কিন্তু আমার দাদা রাজি হতো, এইখানেই চলে এসছে। আমাদের বাড়িটি যেটি বরিশাল সদর রোডে বাড়ি আমার দাদার, এটি তৈরি হয়েছিল 1921 সালে। তারপর থেকে এখানেই থেকেছে। উনি তো বরিশাল ছেড়ে যাননি, আমার আব্বাও বরিশাল ছেড়ে যাননি, আমার মাও বরিশাল ছেড়ে যাননি। আমার মা সারা জীবন জন্ম, কৈশোর, শৈশব সমস্ত কেটেছে কলকাতায়। কলকাতার লেডি ব্রাহ্মণের ছাত্রী উনি। তো কলকাতা থেকে বরিশাল আসা, আমরা ঢাকা থেকে বরিশাল আসি, সেই কলকাতা থেকে বরিশাল এসে বরিশালে অ্যাডজাস্ট করা, বরিশাল সবার সাথে মিলেমিশে থাকা, খাওয়া দাওয়া করা, এটা একটি মানে দৃষ্টান্ত হয়ে থাকে। তো আমাকে যারা বলেছেন যে আমার শ্রদ্ধেয় ডক্টর সৈয়দ আবিবুর রহমান সাহেব বলেছেন যে আমরা যেন বরিশালে থাকি, ডাক্তার সাহেব বরিশালে আসি, কিন্তু সবসময় ওই বড় গাড়ি চড়ে যাই না তো সদর রোড থেকে, তাইতে অনেকে দেখেন। আমি গাড়ি চড়েছি, আমি যখন 7 বছর বয়স, তখন মোড়ার উপরে, সিটের উপরে মোড়া দিয়ে আমি গাড়ি চলতাম বরিশালে। যখন বরিশালে 4টা গাড়ি ছিল, এতে এখন আমার বাজারও গাড়ি নাই, আমার কিছু নাই। আমার যেটি আছে আপনাদের এই ভালোবাসা, স্নেহ, আমার এইটাই। আমি জায়গার উপদেষ্টা হয়ে কাজ করছি, এটা আমার জন্য কাজ করছি না। আমি এখানে কোনো পয়সা পাই না, আমি এখানে কোনো বেতন পাই না, বেতন কোনো কর্মকর্তা নাই। আমি জায়গার শুধু লেগে আছি যে এই অঞ্চলের যাতে কিছুটা উন্নয়ন হয়। আমি প্রথম যখন জায়গারই পাই, তখন একটি আপনার রাডার স্টেশন হবে, কক্সবাজারে হয়েছে, পরবর্তীতে হবে রংপুরে। আমি তখন বললাম রংপুরে কেন হবে, রাডার স্টেশন তো হারিকেন, সাইক্লোন এসবের জন্য, রংপুর তো ফ্ল্যাট জোন, আর সাইক্লোনিক জোন হলো আমাদের দক্ষিণ অঞ্চল। তখন অ্যাম্বাসেডার এবং সবাই রাজি হলেন, বলল যে হ্যাঁ এটা ঠিক আছে। আমরা তৃতীয় একটা ওইখানে করতে পারি যদি করা হয়। তখন অ্যাম্বাসেডারকে নিয়ে এসে কুয়াকাটাতে আপনার এই রাডার স্টেশন কি করবো, এই শুরু হলো আমার যাত্রা। তারপরে আমি ওই সময় একটি সেমিনার করলাম, অনেকে ভিতরে উপস্থিত ছিলেন। ওই সেমিনারে আমি যখন করি, তখন সিটি কর্পোরেশন যেহেতু ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে হয়েছে যে অশ্বিনী কুমার হলটি বুক করার জন্য সেমিনার করবে, অ্যাম্বাসেডার জায়গা আমি। তো তখন সিটি কর্পোরেশন থেকে আমার সাথে যোগাযোগ করলো ঢাকায়, যে এরকম আমরা একটা প্রজেক্ট দিতে চাই। আমি বললাম যে এক্ষুনি আপনি রেডি করেন প্রজেক্ট। খুব তাড়াহুড়ো করে রেডি করলো। আমি অ্যাম্বাসেডারকে নিয়ে এসে এখানে যে সেমিনার করে বললাম যে once it was called Venice of Bengal, but that Venice is vanished, so if you can please help. তো তাৎক্ষণিকভাবে 140 কোটি টাকার একটা প্রজেক্ট দিল। তারপরে জায়গার কান্ট্রি ডিরেক্টরেরা বলছিল যে এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তখন অ্যাম্বাসেডার বললো যে না ঠিক আছে, এটা করা হোক, বেশি হলো। যখন রিকোয়েস্ট করেছে প্লিজ এগ্রি, এবং যাওয়ার সাথে সাথে 1 মাসের ভিতরে এটা দেওয়া হলো। এরপরে আমি চিন্তা করলাম যে আরো বৃহত্তর ভাবে কিছু করা যায় কিনা। তখন আমি এম্বাসির সমস্ত হাই অফিসিয়াল এবং অ্যাম্বাসেডার সহ কনসার্ন আপনার জায়গার সবাই, এবং আমাদের এনজিআরডির সচিব থেকে শুরু করে চিফ ইঞ্জিনিয়ার এবং সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং
ফিল্ড অফিসার যে তাদেরকে নিয়ে আমি একটি মাসুদ রকেট স্টিমার আছে, এটি আমি চার্টার করলাম। চার্টার করে আমি নিয়ে গেলাম প্রথমে পিরোজপুরে, এবং তখন আমাকে যখন জানতে পারলেন তখন আমাকে ফোন করে আমাদের বর্তমান শিল্পমন্ত্রী, উনি তখন মন্ত্রী ছিলেন না, আমার ভাই, আমার শ্রদ্ধ বড় ভাই, আপনারা আমাকে ফোন করে বললেন যে প্রোগ্রাম শুনলাম তো ঝালকাঠি নিতে হবে, আর আমি তোমার সাথে একটু যেতে চাই। ঠিক আছে আমার ভাই যেহেতু উনি রাজি হলেন, তখন আমি মনিকে, আমার বন্ধু মনি, ও আমার সাথে ছিল, তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমু ভাই হলো, মনি ভাই হলো, আর সবাই বরিশালে যত এমপি আছে সবাইকে নিব, যাতে সব অঞ্চলে এই কাজটা সব এমপিদের নিয়ে না, এবং ওই রকেটে তখন সব এমপিরা ছিল। আমরা প্রথমে গেলাম পিরোজপুর, পিরোজপুর থেকে আমার গ্রামের বাড়ি স্পিড বোটে করে এবং রিক্সায় করে গ্রামের বাড়ি শ্যাঙ্গল, শ্যাঙ্গল থেকে দুপুরে খেয়ে টেয়ে আমরা আসলাম ঝালকাঠি। ঝালকাঠিতে পৌরসভায় মিটিং করে এই করে আবু ভাই এবং তখনকার মেয়র তাদের দাবি দেওয়া দিল। তারপরে বরিশাল আসলাম, বরিশালে আমার বাসায় অ্যাম্বাসেডার আমার বাসায় থাকার ইচ্ছা প্রকাশ করলেন, এটা আমি সার্কিট হাউসে থাকবো না, আমি তোমার বাসায় থাকবো, আর আমার অফিসাররা সবাই সার্কিট হাউসে থাকবে। তো ওরা তো বহু অট্টালিকা, বহু অনেক মডার্ন বিল্ডিং দেখে অভ্যস্ত, কিন্তু তারা পুরো বাড়ি দেখলে খুশি হয়, তারা ওই অত মডার্ন চাকচিক্য পছন্দ করেন না, বরঞ্চ গ্রামে, উনি গ্রামের বাড়িতে বললেন যে আমি মনে হয় যে আজকে রাত্রে বরিশাল সার্কিট হাউসে না থেকে তোমার এই গ্রামের বাড়িতে থাকলে আমি খুশি হতাম। তো যাই হোক, উনি থাকার পরে তখন ঢাকায় যে একটি প্রজেক্ট হলো সাউথ ওয়েস্ট প্রজেক্ট, যেটি 4,200 কোটি টাকা বরিশালে ব্যয় করেছে। 4,200 কোটি টাকা দক্ষিণ পশ্চিম অঞ্চল সাউথ ওয়েস্ট প্রজেক্ট নামে ব্যয় হয়েছে, যেটা ইকবাল চাচা বললেন যে বানুরপাড়ে 350 কোটি টাকা দেওয়া হয়েছে। বানুরপাড়ায় শুধু একটা ব্রিজ করার জন্য 250 কোটি টাকা দেওয়া হয়েছে, 7 লাখ বিলের উপরে। ওই ব্রিজ ধরে রাস্তা হয়ে কোটালীপাড়া, কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ ঢাকার হাইওয়েতে কানেক্ট হয়েছে, সড়কগাড়িতে কাজ হয়েছে, পিরোজপুরে কাজ হয়েছে, ঝালকাঠিতে কাজ হয়েছে, তারপর আপনার পটুয়াখালী, গলাচিপাতে সেই দিন দিয়ে আসলাম 40 কোটি টাকা গলাচিপা পৌরসভায়। তো আমি যখন আসি শ্রদ্ধেয় আমিনুর রহমান সাহেব, আমি বরিশালে আসি, কিন্তু বরিশালে আসলে কিন্তু আমি ঢোকর করতে করতে আমি পটুয়াখালী যাই, পটুয়াখালী থেকে আবার রাত্রে ফিরে পাগলের মতন ঘুমাই, আবার সকালবেলা ঢোকর করতে করতে সড়কঘাটি যাই, সড়কঘাটি থেকে আবার আসি, আবার এসে হাত পা ব্যথা করে, আমার বন্ধুরা তখন এসে হাত পা চাপে আমার এই বাসাটা, তারপরে আবার ঢোকর করতে করতে আবার চাই ঝালকাঠি, নলছিটি, সেখানে কয়েকদিন আগে নলছিটি যে একটা হাসপাতাল ওপেন করে এসেছি। তো বড় গাড়ি যদি থাকতো, সাইকেল যদি থাকতো, ফ্ল্যাট যদি থাকতো, তাহলে সবার চোখে পড়তো, যেহেতু নাই রিক্সায় চড়ি, তাইতে গাড়ি চালানো বরিশাল শহরে গাড়ি চলার কোনো প্রয়োজনই নাই। আমি জানি আপনার ইচ্ছা করলে বড় গাড়ি কিনতে পারতেন, কিন্তু আপনার প্রয়োজন নাই, আপনিও খুব সাদাসিধা মানুষ, আপনিও সমাজসেবক, আপনার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলি জড়িত, আপনি আমার আত্মীয়, আপনি আমার মুরব্বী, এখানে যারা বসে আছেন সবাই কিন্তু আমার মুরব্বী, তাই তো আমার কোনো স্পর্ধা নাই বেশি বড় কথা বলার। আর একটু হলো যে আপনাদের একটা কথা বলি, আমি আছি এখানে সকলকে আমার দাদার বাড়ি, দাদা এবং আমার বাপ চাচাদের পৈতৃক সম্পত্তি। আপনারা হয়তো এখানে 2-4 জন ছাড়া অনেকেই জানেন না, এই বরিশাল শহরের অর্ধেক কিন্তু আমার দাদা। আজকে যদি সেগুলো তুলি তাহলে অনেকের বাড়ি ঘর বিক্রি করে জমা দিয়ে যেতে হবে এখান থেকে। এটা তুলি নাই কোনো সময়, আমার বাপ চাচাও তুলে নাই, তারা কোনো ঝামেলায় যায় নাই, আমিও ঝামেলায় যেতে চাই না। কিন্তু এখানে কিছু তরুণ প্রবীণ কিছু লোকজন আছেন যারা চাচ্ছেন কিছু ভালো কাজ করার জন্য, তাদেরকে আমি বলেছি ঠিক আছে,
কারো কিসে হাত দেওয়ার দরকার নাই, যার আছে আছে, যদি খালি যেটা থাকে সেটা কিছু ভালো কিছু করো, আপনারা এটা যদি পারেন ভালো কিছু করেন, আমি লিখে দেবো। এই যে ওমেন্স কলেজ বলেন, বরিশাল কলেজ বলেন, এই লঞ্চঘাট বলেন, আপনার ডিউটি হল বলেন, এসপি অফিস বলেন, ফায়ার ব্রিগেড বলেন, এখানে সদরগাঁও স্কুল বলেন, ওইখানকার 4টা 6টা দালান জায়গা আমার দাদা। কেমন করে আমার দাদা? এই সমস্ত প্রপার্টি হলো সিদ্ধ কীর্তিপাশা জমিদারের কাছ থেকে আমার দাদার এগুলা পাওয়ার পাট্রকে ছিল। কীর্তিপাশা জমিদারের সমস্ত দাদা আমার কিনে নিয়েছিল, এবং কীর্তিপাশা জমিদারের প্রপার্টি এগুলো স্টেট কীর্তিপাশা জমিদারের ছেলে আমার ফাদারের সাথে পড়তেন, প্রখ্যাত সাহিত্যিক, অধ্যাপক, আপনার উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, দিল্লি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, এবং উনি ছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর এমিরেটাস। তো ওনাকে আমি সেই তপন রায় চৌধুরী তাকে আমি দুবার নিয়ে এসেছি ঢাকাতে এবং বরিশালে। লাস্ট এসেছিলাম 2013 সালে, 14 সালে আমি পারিনি, কারণ 14 সালে আমি তখন আমেরিকায় ছিলাম। কিন্তু উনি প্রতি বছর কলকাতায় আসেন নভেম্বরে, আমি ডিসেম্বর মাসে নিয়ে আসতাম। উনি হলেন কীর্তিপাশা সেই জমিদারের পুত্র। তারপরে আপনার যেটি উল্লেখ করেছে চাচা যে তারা কোনো কারো প্রপার্টির দিকে হাত বাড়ায়নি, হাত বাড়ার মতো দূরের কথা। আমাদের বাড়ির পিছনে ছিল একটি বিশাল মাঠ, এই মাঠের ভিতরে এখন অনেকগুলো দালান, 20-20টা দালান, সোনালী ব্যাংক, ওই ব্যাংক, ওইটা ছিল দেবী রায় চৌধুরী